আজ আমাদের আলোচনার বিষয় হলো অর্থনীতিতে দারিদ্র্যের দুষ্টচক্র বা ভিসিয়াস সার্কেল অফ পভার্টি ইন ইকোনমিক্স। অর্থনীতিতে দারিদ্র্যের দুষ্টচক্র বা ভিসিয়াস সার্কেল অফ পভার্টি এই ধারণাটি আমাদের প্রদান করেন অর্থনীতিবিদ নাক্স। আজকে দারিদ্র্যের দুষ্টচক্র নিয়ে আমরা আলোচনা করব, জানবো যে এই চক্র কিভাবে কাজ করে এবং এই চক্র থেকে বেরোনোর উপায় কি। এই চক্র থেকে বেরোনোর উপায় কি এই নিয়ে পরবর্তীকালে আমাদের ভিডিও থাকবে, কিন্তু আজকে আমরা আলোচনা করব দারিদ্র্যের দুষ্টচক্র নিয়ে, অর্থাৎ দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে আমরা জানব। দারিদ্র্যের দুষ্টচক্র এই শব্দবন্ধ থেকে আমরা বুঝতে পারছি যে এটি চক্রাকারে ঘুরছে এবং ওই চক্রটিকে দুষ্ট বলা হয়েছে কেন, বা ইংলিশে সার্কেল অফ পভার্টি বলা হয়েছে কেন? কারণ এটি এমন একটি চক্র যার মধ্যে পড়ে একটি দেশ দরিদ্র থেকে দরিদ্রতর হতে পারে। এই কারণে একে দারিদ্র্যের দুষ্টচক্র বলা হয়েছে বা ভিসিয়াস সার্কেল অফ পভার্টি বলা হয়েছে, কারণ এটি দরিদ্রকে দরিদ্রতর করতে সক্ষম। এই কারণে চক্র, আর এটি বলে না আবশ্যক যে এই ধরনের চক্র মূলত উন্নয়নশীল বা উন্নত দেশে পরিলক্ষিত হয়। সেখানে এই চক্রটি এইভাবে ঘুরতে থাকে রাউন্ড অ্যান্ড রাউন্ড এবং সেটি ক্রমে কমতে থাকে। অর্থনীতিবিদ নাক্স যখন এটি ব্যাখ্যা করেন তখন তিনি এটি একটি গরিব মানুষকে দিয়ে ব্যাখ্যা করেন, যে একটি গরিব মানুষ সে যদি কম খাবার খায় তবে তার কার্যক্ষমতাও কমে যাবে এবং পরবর্তীকালে তার ক্রিয়াশীলতাও কমে যাবে। ক্রিয়াশীল কথা মানে তার উৎপাদনশীলতা কমে যাবে, ফলে তার রোজগার আরও কমে যাবে। রোজগার আরও কমে গেলে সে আরও কম খাওয়া হবে। তবে এরকম হতে হতে সে কি আস্তে আস্তে একদিন মৃত্যু ঘটবে তার দারিদ্র্যের কারণে। সেরকমই এখানে আমরা ফার্স্টে দেখছি যে লো ইনকাম, যদি এরকম উন্নয়নশীল দেশ বা উন্নত দেশে আয়টা অনেকটা কমে যায়, এখানে আমরা ইংলিশে রিপ্রেজেন্ট করেছি, এখানে বাংলায়, তাই আমরা দুটোতেই ব্যাখ্যা করব। যদি ফার্স্টে উন্নয়নশীল দেশে লোয়ার ইনকাম বা স্বল্প আয় দেখা যায় হঠাৎ করে, তখন কি হয় যে লো ইনকাম বা স্বল্প আয় এটা কাকে ইন্ডিকেট করবে? লো সেভিংসকে বা স্বল্প সঞ্চয়কে। আমাদের হয় না, আমাদের ইনকাম যদি ধরা যাক এখন 10,000 টাকা, 10,000 টাকা থেকে যদি আমাদের ইনকাম কমে 5,000 টাকা দাঁড়ায়, তবে আমাদের কি সঞ্চয় কমে যাবে। সঞ্চয়টা আমাদের কমে যাবে, কারণ আগে আমরা 10,000 টাকার মধ্যে সঞ্চয় করছিলাম, এখন আমাদের 5,000 টাকার মধ্যে সঞ্চয় করতে হবে। ফলে কি লো সেভিংসের কারণে এখানেই আমাদের কি হবে? লো বাইং পাওয়ার বা স্বল্প ক্রয় ক্ষমতা এবং লো ডিমান্ড বা স্বল্প চাহিদা। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে আমাদের আয় যদি কমে যায় তবে আমাদের সঞ্চয় ক্ষমতাও কমে যাবে বা স্বল্প সঞ্চয়ে পরিণত হবে, এবং স্বল্প সঞ্চয়ের কারণে আমাদের স্বল্প ক্রয় ক্ষমতা হবে। কারণ 10,000 টাকা দিয়ে আমি যে সমস্ত জিনিস ক্রয় করার ক্ষমতা ছিল নিশ্চয়ই এখন তা কমে যাবে, আর চাহিদাও কমে যাবে। এক্ষেত্রে চাহিদা কেন কমে যাবে? কারণ অর্থনীতির ভাষায় আমাদের ক্রয় ক্ষমতা সমর্থিত চাহিদাকেই অর্থনীতিকে চাহিদা বলে। এই কারণে আমাদের ক্রয় ক্ষমতা যখন কমে যাবে আমাদের চাহিদাও কমে যেতে বাধ্য। অর্থাৎ লোয়ার ইনকাম এফেক্ট করলো সেভিংসকে, লোয়ার ইনকাম লোয়ার সেভিংসকে ডিনোট করলো, এবং লোয়ার সেভিংসের জন্য বা স্বল্প সঞ্চয়ের জন্য আমাদের ক্রয় ক্ষমতা কমে গেল এবং সাথে সাথে চাহিদাও কমে গেল। এরপর যখন আমাদের স্বল্প সঞ্চয় হবে, পরবর্তীকালে তো আমাদের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগও কমে যাবে। কারণ আমাদের হাতে যদি 10,000 টাকা থাকতো, আমরা সেভিংস করেও কিছু পরিমাণ টাকা ব্যয় করতে পারতাম বা ইনভেস্ট করতে পারতাম। এখন তো সেই পরিমাণ 10,000 থেকে 5,000 হয়ে গেছে। ফলে সঞ্চয় করে আমাদের হাতে খুব কম টাকাই থাকবে বিনিয়োগের জন্য। তাই এখানে স্বল্প আয়ের কারণে স্বল্প সঞ্চয় দেখা দিল এবং স্বল্প সঞ্চয়ের কারণে স্বল্প বিনিয়োগ বা লো ইনভেস্টমেন্ট হবে। কেননা আমাদের কাছে তো টাকাই নেই, সেভিংসই আমরা কম করতে পেরেছি, এই কারণে আমাদের ইনভেস্টমেন্টও কম হবে। এরপর যখন স্বল্প বিনিয়োগ হবে, তখন স্বল্প বিনিয়োগ বা লোয়ার ইনভেস্টমেন্টের কারণে কি হবে? লো প্রোডাক্টিভিটি হবে। কেননা আমরা তো ইনভেস্টমেন্টই করতে পারিনি। আমরা যদি বিনিয়োগই না করতে পারি তবে আমাদের উৎপাদন হবে কি করে? এবার এই কারণে এখানে লো প্রোডাক্টিভিটি বা স্বল্প উৎপাদন হবে, এবং স্বল্প উৎপাদন এর ফলে কি হবে? আবার মানুষের ইনকামে এটা এফেক্ট করবে, এবং লোয়ার প্রোডাক্টিভিটি আরও লোয়ার ইনকামকে ইন্ডিকেট করবে, বা স্বল্প উৎপাদন আবার স্বল্প আয়কে
নির্দেশ করবে। এই যে চক্র এটি কিন্তু ঘুরতেই থাকবে এবং এটি ঘুরতে ঘুরতে একটি দেশকে উন্নয়নশীল থেকে অনুন্নত করবে এবং একটি দরিদ্র দেশকে দরিদ্রতর করবে। তাহলে ক্লিয়ার হলো যে লো ইনকাম সেটি কাকে ইন্ডিকেট করবে? লো সেভিংস বা স্বল্প আয় স্বল্প সঞ্চয়কে করবে। কেন? কারণ আমার যদি আয় কমে যায় তবে সেটি আমার সঞ্চয়কেও এফেক্ট করবে, কারণ আমার সঞ্চয় তখন কমে যাবে। সঞ্চয় কমে গেলে আমার ক্রয় ক্ষমতা বা বাইং পাওয়ার কমে যাবে এবং বাইং পাওয়ার যখন কমে যাবে আমার চাহিদাও কমে যাবে, আগের মতো আমি জিনিসপত্র কিনতে পারবো না এবং তার ফলে আমাদের হাতে যদি টাকাই না থাকে আমরা বিনিয়োগ করতে পারবো না, ফলে স্বল্প বিনিয়োগ দেখা যাবে এবং স্বল্প বিনিয়োগ যেই হবে বা লো ইনভেস্টমেন্ট যখনই হবে উৎপাদনের হারও আগের থেকে কমে যাবে, ফলে লো প্রোডাক্টিভিটি দেখা যাবে এবং স্বল্প উৎপাদন বা লো প্রোডাক্টিভিটি আবার স্বল্প আয়কে নির্দেশ করবে, কারণ উৎপাদনই যদি বেশি না হয় তাহলে মানুষের আয় কি করে বাড়বে? আয়ও কমে যাবে এবং আয় আবার স্বল্প সঞ্চয়কে, এইভাবে এটা রাউন্ড অ্যান্ড রাউন্ডভাবে ঘুরতে থাকে। তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার হলো। আরেকবার রিভাইজ দিচ্ছি, তাহলে আমাদের কি হবে? লো ইনকাম কাকে ইন্ডিকেট করবে? লো সেভিংসকে। লো সেভিংস কাকে ইন্ডিকেট করবে? লো ইনভেস্টমেন্টকে। এবং লো ইনভেস্টমেন্ট লো প্রোডাক্টিভিটিকে। আবার লো প্রোডাক্টিভিটি আবার লো ইনকামকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি এরকম চক্র আকারে ঘুরতে থাকছে, যত ইনকাম কমবে তত সেভিংস কমবে, সেভিংস কমলে ইনভেস্টমেন্ট কমলে প্রোডাক্টিভিটি কমলে আবার আমাদের ইনকাম কমে যাবে। তাহলে এই তত্ত্ব থেকে আমরা বুঝতে পারছি যে দারিদ্র্যের দুষ্টচক্র একটি উন্নয়নশীল দেশের পক্ষে কতটা হানিকারক বা ক্ষতিকর হতে পারে। এই যে দারিদ্র্যের দুষ্টচক্র এটি ভাঙা সম্ভব বা এই চক্র ভেঙে বেরিয়ে আসা সম্ভব, সেটির উপায়ও অর্থনীতিবিদ নাক্স এবং আরও বিভিন্ন অর্থনীতিবিদরা সেই উপায় আমাদের বলে গেছেন যে কিভাবে যদি একটি দেশ এরকম দারিদ্র্যের দুষ্টচক্রে পড়ে কিভাবে সে এই চক্র ভেঙে বেরিয়ে আসবে। তাহলে কিভাবে বেরিয়ে আসবে এরকম দারিদ্র্যের দুষ্টচক্র থেকে, সেই ব্যাখ্যা আমরা পরবর্তী ভিডিওতে দেব বা সেই ব্যাখ্যা আমরা পরবর্তী ভিডিওতে করব। এখন দারিদ্র্যের দুষ্টচক্রটা যেহেতু এখানে আমরা আলোচনা করলাম, এটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে দারিদ্র্যের দুষ্টচক্র কিভাবে দরিদ্র দেশকে দরিদ্রতর করতে পারে। এই সম্পর্কে বা দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং পরবর্তী ভিডিও অর্থাৎ দারিদ্র্যের দুষ্টচক্র বা ভিসিয়াস সার্কেল অফ পভার্টি কীভাবে ব্রেক করা যায় বা দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি সে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।